আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন ২৬ ব্যাচের ফলাফল অলরেডি প্রকাশ পাইছে। তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাই যারা বেসিক্যালি শর্ট সিলেবাসের মধ্যে পরীক্ষা দিয়ে গেল এবং ওরাই ছিল লাস্ট ব্যাচ যারা কম্বাইন কোয়েশ্চেনে এক্সাম দেয় নাই। বাট ২৭ ব্যাচ তোমরা ২০১৮ পরে এগেইন কম্বাইন কোয়েশ্চেনে এক্সাম দিতে চলেছ এবং এইচএসসি ২০২৬ ব্যাচের মানুষজন কিন্তু অলরেডি কম্বাইন কোয়েশ্চেনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলছে। সো তুমি যদি আসলে একটু চোখখান খোলা রাখো বা দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ভেতরে এই ২ টা জিনিস, ১ খাতার মূল্যায়ন, ২ হচ্ছে কম্বাইন্ড কোয়েশ্চেন, তোমার রেজাল্টের উপরে কোনো না কোনোভাবে অনেক বড়সড় প্রভাব কিছু না কিছু রাখেই। তো আমরা আজকে এই ফুল ভিডিও কনটেন্টের মধ্যে কথা বলবো রেজাল্ট অ্যানালাইসিস থেকে আমাদের আসলে কোন জিনিসটাতে একটু সতর্ক হওয়া দরকার। ২৬ ব্যাচের ফলাফলটা দেখেই আমার নিজের ফলাফলটা আমি কোথায় দেখতে চাচ্ছি এবং সেখানে দেখতে যাওয়ার জন্য আমার কী করণীয় তার সবকিছু। দেখো তুমি অলরেডি দেখেছো যে পরীক্ষার ফলাফলের মধ্যে আমরা এসএসসির পাসিং রেট ৬২% নেমে গেছে, অর্থাৎ ১০০ জনে ৬২ জন মাত্র পাস করছে, বা আমি ধরে নিলাম ৬৩ জনই পাস করছে। যেখানে যেখানে জাস্ট জাস্ট যদি তুমি এর আগেরগুলোতে দেখো তাহলে দেখবা ২১, ২২, ২৩, ২৪, ২৫, আমি তো ১৮তে পাস করছি। ধরো আমি কম্বাইন কোয়েশ্চেনে ছিলাম, সো কম্বাইন কোয়েশ্চেনের A to Z কথাবার্তা আমার কাছ থেকে ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা। এবং আমার সময় আমার এসএসসির মার্ক ছিল হচ্ছে ১২৫০-এর মধ্যে যদি বলি বা ১৩০০-এর মধ্যে যদি বলি, ১৩০০-এর মধ্যে ছিল হচ্ছে ২৬, আর ৫০-এর মধ্যে ছিল ৫০ বাদ দাও তাহলে কত হয়? এরকম। বুঝছো? ১২২৬ ছিল ১৩০০-এর মধ্যে। আর যদি আ কি বলে মানে তুমি তাহলে -৫০ করে দিলে বাকিটা পেয়ে যাবা। হোয়াটএভার, দেখো তোমার পাশের পার্সেন্টেজটা কেমন ছিল? ৯৯, ৯৬, ৯৩, ৯৫, ৯৪। মানে একটা সিঙ্গেল টাইমেও ভাই ৯০ এর নিচে নামে নাই। সেখান থেকে হুট করে মানে ধিপ করে কোথায় চলে আসছে? ৬২ তে চলে আসছে। কনসার্নিং জিনিস না? আমি জানি যে তুমি যেটা দেখতেছো হয়তোবা তুমি চিন্তা করতেছো যে ভাই আমি তো পাশের ভিতরেই থাকবো। সমস্যা নাই। তোমার সমসাময়িক সকল মানুষজন কি বলতে পারবা বুকে হাত দিয়ে যে ভাই আমি ওই পাশের রেজাল্টের ভিতরেই থাকবো? ৩০% ফেল হচ্ছে। আর এরা যারা ফেল হইছে ৩০%, এরা আমার ছোট ভাই বোন না তো কে? ৩০% কেমনে? আরো বেশি। ৩৭। আমার ছোট ভাই বোনগুলাই না? কিভাবে বা কেন? সমস্যা কোথায় হচ্ছে? বা আমাদের এখন থেকেই কোন জিনিসটার প্রতি কনসার্ন হওয়া উচিত? চলো তোমাকে বুঝাই। যে আমাদের এক্সাক্টলি ২৬ ব্যাচের ফলাফল থেকে যে বিষয়গুলা অবশ্যই মাথায় রাখা লাগবে। ওকে। আমি যদি তোমাকে ১ম এই এক্কেবারে খুব শুরুর দিকে কিছু কথা বলি, তাহলে তোমার করণীয়র ভিতরের আগে কোয়েশ্চেন যারা করতেছেন সেটা সম্পর্কিত কিছু কথাবার্তা বলি। কিছু প্রিকশন সেখান থেকে আসলে রেডি করি। যে আমাদের এটার অ্যাকশন হিসেবে কি কাজ করণীয়। আচ্ছা, যখন যখন বোর্ড ওয়াইজ আলাদা কোয়েশ্চেন হইতো তখন ওখানে একটা বৈষম্য ছিল। কেমন বৈষম্য ভাইয়া? বৈষম্যটা হচ্ছে এমন যে কোয়েশ্চেন আলাদা হইতো। কোনো বোর্ডে কোনো চ্যাপ্টার থেকে ইজি কোয়েশ্চেন হইতে পারতো, হার্ড কোয়েশ্চেন হইতে পারতো। কোনো একটা পেপার ফুল কঠিন হয়ে গেছে, কোনো একটা পেপার ফুল সহজ হয়ে গেছে। কোনো বোর্ডে ভুল আসছে, কোনো বোর্ডে ভুল আসে নাই। হোয়াট এভার। বাট রেজাল্টটা যখন আসতো তখন তো সেটা সেন্ট্রালি হইতো। চট্টগ্রামের জন কি বলতো আমি চট্টগ্রাম থেকে জিপিএ 5 পাইছি? না। রাজশাহী তুমি কি বলতা যে ভাই আমি রাজশাহী বোর্ড থেকে জিপিএ 5 পাইছি? না। তুমি বলতা আই এম জিপিএ 5, রাইট? মানে আমি জিপিএ 5 পাইছি, তাই তো? এটা বলতা অবশ্যই। ওকে। তো আই এম জিপিএ 5 ওয়ালা মানুষজনগুলা কিন্তু আর জিপিএ 5 পাচ্ছে না। এটা বুঝতে হবে। ইয়েস। যারা এখন আই অবটেইনড জিপিএ 5 ইন মাই এসএসসি এক্সাম বা এরকমভাবে বলতেছে বা বলতে পারতেছে বা জানে, তারাই কেবলমাত্র জিপিএ 5 পাচ্ছে বা ভালো ফলাফল করতেছে, এবং বাদবাকি মানুষজন শুধু ভালো ফলাফল করতেছে এমন না, রেজাল্ট অনেকের খারাপও হয়ে যাচ্ছে। আমি এখানে ২ টা ক্যাটেগরি নিয়ে স্পেসিফিক কথা বলবো, তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ? দেখো আমি তোমাকে এটা দেখাই দেই। এক পাবলিক যারা ছিল এখান থেকে ধরো মানে এরা হচ্ছে ধরো লেজিট ফেইল করছে। এরা হচ্ছে ধরো IMGPA 5 ধরে নাও। হ্যাঁ? আচ্ছা, যারা ফেইল করছে ভাইয়া, ভালো স্টুডেন্ট ছিল ফেইল করে বসছে, এটা তার নিজের দোষে, নিজে পড়াশোনা করে নাই, দ্যাটস ওয়াই এরকম একটা ঘটনা ঘটছে। এটা এডুকেশন সিস্টেমের কোনো দোষ না। কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, সেটার উপর ভিত্তি করে তাদের ফেল চলে আসছে রেজাল্ট। হোয়াটএভার, তারা উত্তর করতে পারেনি, তারা ফেল করছে, সোজা কথা। আমি ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস পরে যাচ্ছি। এই একদল জিপিএ 5, ও ইফোর্ট দেয় না, জিপিএ 5 পেয়ে গেছে, এরকমটা জীবনেও সম্ভব না। জীবনেও না, একেবারে লিখিতভাবে দিচ্ছি। কারণ তার আগে টেস্টেই খুব ভালো মতন একটা ফিল্টার হয়েছে, টেস্ট পরীক্ষাতে ২৬ ব্যাচের মানুষজন, বলে রাখা যেতে পারে। তবে হ্যাঁ, এর মধ্যখানে আমার একদল খুব চেনা জানা মানুষজন আছে যারা ডিজার্ভিং, যারা পরিশ্রম করছে, যারা ভালো ফলাফল করতো, বাট স্টিল এই যে এই 4, ইভেন আমি 3.8 বলবো, 3.8 টু হচ্ছে যে একেবারে মানে মনে করো না 4.5, 4.7, 4.9 এই রেঞ্জে আটকে গেছে। এটা ডিজার্ভিং ছিল, এরা পরিশ্রম করছিল, এটা ভালো দিছিল। একজন পাবলিক তো এমনও দেখলাম সেট কোড ভুল করার কারণে ও হচ্ছে যে ওর রেজাল্ট
কমে চলে আসছে, যেগুলা মানে আসলে কি বলবা হয়ে গেছে, এখন তোমার জন্য কিছু করার নাই, বাট তুমি সতর্ক থাকলে কিন্তু কাজ করা যাইতো। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটার কথা বলি। ধরো প্রশ্ন নিয়ে যে কথাটা বলতেছিলাম, কোশ্চেন যেহেতু এখন স্ট্যান্ডার্ড হচ্ছে, তার মানে এখানে কোনো বৈষম্য নাই, সবার জন্য সেম কোশ্চেন, ভুল থাকলে সবার জন্য ভুল, ঠিক থাকলে সবার জন্য ঠিক, রাইট? এটা একটা খুব ভালো কথা আসছে। বাট একটু মেনশন করতে হবে যে যেই বোর্ডগুলো আমরা জানতাম যে মাইরা দেয়, বলি আমরা একেবারে মানে খেয়ে দেয় পুরো, মানে অর্থাৎ ধর ময়মনসিংহ বোর্ড, তারপরে হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড, এরা কি করবে, টাইট দিয়ে দিবে যাকে বলে। তো এবার তার টাইট দেওয়ার কিছু নাই, যাদেরকে ঢিলা দেওয়া হতো তারাও টাইট, যাদেরকে টাইট দেওয়া হতো তারাও স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এক্সাম দিচ্ছে। ব্যাপারটা এমন, তাহলে মজা হয়েছে। এইচএসসি 26 ব্যাচের মানুষজনের বা ওই পরীক্ষার কোয়েশ্চেন যদি তুমি দেখে থাকো, তাহলে বুঝতে পারবা কোয়েশ্চেনের লেভেলটা জাস্ট কি পরিমাণে করা হয়েছে। এবং আমি তোমাকে এখানে একটা ডেটা দেই সিম্পলি, সেটা হচ্ছে 100, তো 100 মার্কের কোয়েশ্চেন থাকে ধরে নাও, মানে আমি 100 ওভারঅল 100-এর কথা বলতেছি। এখানে ভাগটা বেসিক্যালি করা হয় কিরকম ভাবে ভাইয়া, 40 40 80 সরি 20। আচ্ছা, এই অ্যানালাইসিসটা তোমার জন্য জরুরি। 40 অল, এটা হচ্ছে অল বলতে ইজি, পাস করার মতন হচ্ছে সবার জন্য কম বেশ থাকে। এই 40% মার্ক কোয়েশ্চেনের ভিতরে এমনভাবে ছড়াই ছিটানো থাকে যেটা যে পাস করার মতন আর কি স্টুডেন্ট, ক্যালিবারেটেড স্টুডেন্ট, ও পাস করতে পারে। এটাই করা হয়, সবসময় এটা করা হয়। 40 মিড, তো এই 40-র মধ্যে যারা একটু প্রিপারেশন নেয়, ভালো করে পরিশ্রম করে, ওরা এই মিডটাও কাটায় ফেলে। মিডটা কাটায় ফেললেও কি 40 40 80 মানে কি ও লেটার মার্ক পেয়ে গেল না? এখন লেটার মার্ক বা 80 এটাই তো আসলে মানে রিয়েল প্যারামিটার না। তোমার কলেজ ভর্তির জন্য তো তোমার মার্ক জরুরি, রাইট? সো ওইটা থাকে হচ্ছে যারা অতিরিক্ত পরিশ্রম করছে বা একেবারে সোজা বাংলায় বলতে পারো উচ্চতর দক্ষতার মতন, হ্যাঁ, ওদের জন্য, বুঝছো? যারা এই 20% থেকে যত বেশি মার্ক অবটেন করতে পারবে তার সিরিয়াল তত আগে থাকবে, সে থানা ফার্স্ট, বোর্ড ফার্স্ট, তার র্যাঙ্কিং সেরকমভাবে বাড়বে। বুঝতেছো তো আশা করি। সো দিস ইজ দ্য বেসিক সিনারিও অফ ইউর কোয়েশ্চেন। যখন এখন পুরো বোর্ডে কোয়েশ্চেন করা হচ্ছে বা সকল দেশে সেম কোয়েশ্চেন করা হচ্ছে, তখন এই জিনিসটাই মেনটেন করা হবে, হোক এটা এমসিকিউ, হোক এটা সিকিউ, হোক এটা এসকিউ, হোয়াট এভার ইট ইজ। ক্লিয়ার? সো তাহলে আমাকে বুঝতে হবে যে আমি কি আসলে এই 40টুকু অ্যাচিভ করতে পারতেছি। আমার কিন্তু 37% মানুষজন এই 40টাই অ্যাচিভ করতে পারে না 26 ব্যাচে, বুঝছো? আমি কিন্তু এই 40টা অ্যাচিভ যেন মাস্ট করতে পারি, এবং এই 40 থেকে আমি এখানকার 40 সহ এখানকার 20 থেকে কিছু কাটবো, এইরকম যেন আমার টার্গেট বা টেন্ডেন্সি থাকে। তাহলে তোমাকে আর পাস নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি প্লাস নিয়ে ভাববা, তুমি প্লাসের কথা বলবা যে আমার একটুর জন্য বোধহয় প্লাস পেয়ে গেছি, বা একটুর জন্য আরেকটু ভালো করতে হবে আমাকে, তাহলে আমি প্লাস পেয়ে যাব। এবং তোমার এখন সামনের টার্গেটটা টেস্ট না, বিলিভ মি, তোমার টেস্টের এক্সামের যে কোশ্চেনরা স্যার করবেন, ওই স্যাররাই কি আমার বোর্ড কোশ্চেন করতেছেন না? বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই স্যাররাই বোর্ড কোশ্চেনের মধ্যে ইনভলভ না? অবশ্যই ওনারা ইনভলভ। তো যদি ওনারা ইনভলভ হয়, তাহলে তুমি মাথায় রাখো যে তোমাকে টেস্ট পরীক্ষার ভিতরেই যেন এইরকমভাবে এই রেশিওটা মেনটেন করে তুমি নিজেকে এই যে 20 থেকে কিছু মার্ক কাটতেছো, এই এই জোনটার ভিতরে দেখতে পাও। তুমি যেন মোটেও এই জোনটার ভিতরে না থাকো যে ভাই আমি ইফোর্ট দিছি, আমি ডিজার্ভিং, আমি পরিশ্রম করে গেছি, বাট একটুর জন্য আমি হচ্ছে যে পিছিয়ে গেলাম। এই জোনটার ভিতরে থাকা যে কি পরিমাণ নরক যন্ত্রণার মতো, এটা তোমাকে বোঝানো যাবে না। কারণ তোমার পরিশ্রমের চারটিখানি কোনো দাম নাই যদি না তুমি তোমার ফলাফলটা দেখাইতে পারো। এটা বাস্তবতা ভাই, এটা রিয়েল সিনারিও, কিচ্ছু করার নাই এখানে, কিচ্ছু করার নেই। বাবা মাকে বলা, বুঝানো, আমরা যত যাই বলি না কেন, যখন পুরো মহল মিষ্টি নিয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে আছে, তখন তোমার কোনো একটা ছোট্ট একেবারে লেজিট ভ্যালিড অভিযোগের কারণে অথবা অজুহাতের কারণে যে ফলাফল খারাপ হয়েছে, এটাকে কাউন্টে নেওয়া হবে না। দুঃখজনক হলেও স্যাড রিয়েলিটি এটাই। ফলাফল ওকে, তারপরে তুমি যা করছো, তুমি দেশ লাইয়ের আগুনে পড়ছো, ম্যাচের আগুনে পড়ছো, এটা যাই আসে না, ওই তুমি ইতিহাস বানাইতে পারবা। বুঝতেছো কথা? সো তাহলে আমরা যে কোশ্চেন অ্যানালাইসিসটা করতেছি, এই কোশ্চেন অ্যানালাইসিস জিনিসটা এরকম, যেটা তুমি টেস্ট পরীক্ষার ভিতরেই দেখতে পাবা, হোক না এটা তোমার যে কোনো সাবজেক্ট। তোমাকে মেক শিওর করতে হবে আমি যেন ওই লিস্টের ভিতরে থাকি। কোন লিস্টের ভিতরে? আমি 40 পাস কাটাবো, মিড হিসাবে 80 উঠাবো, তারপরে বাকি 20% থেকেও কিছু মার্ক কাটবো, এটা আমার যেন টার্গেট থাকে। বুঝাইতে পারছি ভা? এটা এমসিকিউ এর জন্য, মানে পার্সেন্টেজ আকারে তুমি ভাগ করে নিতে পারো। ওকে, তাহলে এরকম অ্যানালাইসিস করে যদি আমরা একটু আগাইতে পারি, ইনশাল্লাহ আমাদের ফলাফল ভালো হতে বাধ্য। এবং তারপরে সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস যে ভিডিওসগুলো, সেগুলা বা কন্টেন্টগুলো, যে ভাই আমার পড়াশোনা তো মোটামুটিভাবে গ্যাপ হয়ে আছে, টেস্টের মধ্যে এই যে পিসিএমবির ভিতরে কোন কিছু পড়লে আমি উত্তর করতে পারবো। যেমন আমি অলরেডি কেমিস্ট্রির একটা ভিডিও বোধহয় দিছি, তুমি যদি আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলে যাও, ভিডিওজের ভিতরে ধরো যাবা, ওই যে দেখো এখানে ভিডিও একটা ছিলই অলরেডি। তারপরে আবার যদি আমি আরেকটু বলি, দেখো টেস্ট পরীক্ষায় রসায়নে কিভাবে তুমি কত মার্ক উঠাবা, 80+ মার্ক উঠাবা। আমি ওখানে একেবারে লিস্ট ক্যালকুলেট করে বলে দিছি যে এই কয়টা চ্যাপ্টার পড়লে, এরকমভাবে পড়লে, এবং সম্পূর্ণ ফ্রিতে কীভাবে উঠাতে পারবা সেটাও বলে দিছি। তো এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি ইনশাল্লাহ কন্টেন্ট তোমাকে দিয়ে দিব।
হ্যাঁ, তো রসায়ন দিয়ে শুরু করছিলাম, অ্যাজ এটা আমি নিজে পড়াই, ফিজিক্সের ভাই দিবা, আমি উপস্থাপন করে দিব, বলে দিব, বায়োলজিটা সেম ওরকমভাবে ইনশাল্লাহ তুমি পাবা। ওকে, এছাড়াও তুমি বোর্ড পরীক্ষার মধ্যে পিসিএমবি এইচএম এর যে 75+ চ্যাপ্টার আছে সেখানকার ভিতরে কোন চ্যাপ্টারগুলো বাদ দিয়েও লেটার মার্ক উঠাইতে পারবা, নট পাস, লেটার মার্ক উঠাইতে পারবা, সেই রিলেটেড কন্টেন্টও ইনশাল্লাহ তুমি পাবা। ওকে, এই জিনিসটা আমি আবারও বলি, বারবার বলতে থাকি, আমরা নিজেরা অনশটকে প্রমোট করি না, অনশট প্রমোট করতে চাই না, এবং এই জিনিসটা হচ্ছে কিপ ইন মাইন্ড, মোটেও এটা না যে তোমার পড়াশোনা কমানো, বেসিক্যালি এটা গোছানো। আমি আবারও বলতেছি, পড়াশোনা গোছানো। যে চ্যাপ্টারটা আমি বাদ দিতে বলি ওটা কখনোই বলি না যে বাদ দিয়ে দাও, ছিঁড়ে ফেলে দাও, ওটাও আমি পড়তে বলি। কিভাবে পড়তে বলি সেটা সোর্স দেখায় পর্যন্ত পড়তে বলি। ক্লিয়ার? ওকে, যাও, বেশি কথা চলে যাচ্ছে ওইদিকে। আমরা আসো কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম। এবার আমার করণীয়, এই যে এই পার্টে যতটুকু আমি লিখছি সেটা হচ্ছে আমার করণীয় বা তোমার করণীয় যাকে বলে। ওকে, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার কি কি কাজ থাকবে? তোমার প্রথম কাজ থাকবে হচ্ছে যে গ্রেস পাওয়ার টেন্ডেন্সিটা একেবারে বাদ দাও, একেবারে বাদ, ফুললি ক্রস দিয়ে দাও, নো গ্রেস। আমি যা পাইছি আমাকে তা যেন তাই দেওয়া হয়। আমি একটা জিনিস দয়া চাই না, 79 পাইছি মানে 79, আমি চাই না আপনার 80। আমি 90-এর জন্য ভ্যালিড, আমি 90-এর জন্য যোগ্য, মানে আমাকে 90 দিতে হবে, এতটুক পরিমাণে সেলফ কনফিডেন্স যেন তোমার ভিতরে থাকে। ওকে, গ্রেস লাগবে না আমার। কেন গ্রেস লাগবে? আমি যদি আমার একাডেমিক টাইমটাকে ইউটিলাইজ করি, আমি যদি প্রপার স্ট্র্যাটেজিকভাবে প্রিপারেশন নেই, পড়াশোনা করি, উনি আমাকে কোশ্চেন দিয়ে আটকাবে কোথায়? তোমার কি কখনো মনে হয় তোমার আর শিক্ষকের সাথে শত্রুতার সম্পর্ক, উনি একটা অগুরুত্বপূর্ণ জায়গা, মানে আনইম্পর্টেন্ট যাকে বলে, একেবারে কোনো কিছুর সামনে আনযোগ করলে সেটা এই ইংরেজি পড়ো না, না হলে দেখা যাবে যে হ্যাঁ মানে শুনলাম তুমি ইংরেজিতে ফেল করছো, তারপরে তুমি রিপ্লাই করতেছো আনপসিবল। কেমনে ফেল করলাম আমি? অবশ্যই ফেল করছিস তার মানে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একটা লেস ইম্পর্টেন্ট জায়গা থেকে কোয়েশ্চেন দিয়ে দিবে, মোটেও না, অবশ্যই ইম্পর্টেন্ট জায়গা থেকে কোয়েশ্চেন দিবে। অ্যান্ড ইউ আর নট দ্য অনলি ওয়ান স্টুডেন্ট, সকল স্টুডেন্টের কথা চিন্তা করে কোয়েশ্চেন দিতে হয়, রাইট? সো তাহলে এই রেশিও অবশ্যই ফলো হবে। অল ইউ নিড টু ডু, শত্রুতা করা লাগবে না ওনার সাথে, তুমি জাস্ট স্ট্র্যাটেজিকভাবে চিন্তা করো, তুমি জাস্ট ওনার ব্রেনটাকে রিড করো যে কোনখান থেকে কোয়েশ্চেনটা আসতে পারে, এবং বাকিটা অ্যানালাইসিস করে দেওয়ার জন্য আমরা তো আছি, বললামই তো, ফ্রিতেই তো ওই কন্টেন্ট দিচ্ছি। এখন ওই কন্টেন্টের মধ্যে আমরা যা যা পড়ে দিতে বলতেছি সেটা তোমাকে টেস্টের আগে শেষ করতে হবে, টেস্টের আগে সময় কম, প্লাস পিসিএমবি এইচএম শেষ করলে শুধু হবে না, ইবিআই বিজিএস ইসলাম আইসিটি সব আছে। কিভাবে করতে হবে কাজ? স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে হবে। এই যে এইটার ভিতরে আবার না যে অনশট নির্ভর, পরীক্ষার আগে 26 ঘন্টার অনশট হুবাহু কমন করতে যায়, এটা তুমি যে দেখতেছো না যে 62%, এটার একটা বড় সড়ো রিজন হচ্ছে এইটা। লিখে দিচ্ছি, লিখে এক ক্লাসের ভিতরে, মানে দেখো এটার মানে জিনিসটাকে আসলে টপিকটা চলে আসলে রাগ না উঠে আসলে পারা যায় না। জিনিসটা হচ্ছে এমন, আমরা আসলে ওই জিনিসটার পিছনে দৌড়াই না, এক্সেলেন্সির পিছনে কখনোই দৌড়াই না। আমরা দেখি যে 26 ঘন্টার এক ক্লাসে পুরো রসায়ন শেষ। আচ্ছা ভালো, ওকে ওকে, এটা বেসিক্যালি কি বলো তো? আমারও তো সবগুলা ক্লাসকে জোড়া দিলে তো 26 ঘন্টা কেন, 52 ঘন্টা হয়ে যাবে। এটা বলে দিব যে 52 ঘন্টার এক ক্লাসে সব শেষ, আর তুমি এটা পড়ে দিবা সিরিয়াসলি? আরে বাবা, এই এই জিনিসের পিছনে আমি তোমাকে একটা বলি, জিনিসটা কেমন হয়েছে। বাস্তুতন্ত্রের একটা নিয়ম আছে, হ্যাঁ, বাস্তুতন্ত্র তো পড়ছো জীববিজ্ঞানে। বাস্তুতন্ত্রের নিয়মটা হচ্ছে এমন, ধরো হরিণ অনেক বেশি হয়ে গেছে, বাঘেরা কি করবে? সব খাওয়া শুরু করবে হরিণকে, রাইট? সবগুলা ফুলে ফেঁপে মোটা হয়ে, ধরো দেখতেছো তুমি চারিদিকে হরিণ আছে, কোনটা খাবো, কাকে খাবো, কাকে ছাড়বো, আরে বাবা খাও আর খাও, সব খেয়ে ফেললা। ধরো খেয়ে ফেলে কি হবে বলো তো? হরিণ শেষ। তারপরে কি হবে? এবার নিজেদেরকে খাইতে হবে। তাছাড়া তো মানে তুমি তো মা হরিণকেও তো রাখো নাই যে ওরা রিপ্রোডিউস করবে, রাইট? সবই তো খেয়ে ফেলছো। ব্যাপারটা এরকম না। সো জিনিসটা হচ্ছে দ্য নেচার ইটসেলফ বিলিভ ইন ব্যালেন্স, ঠিক আছে? ব্যালেন্সের মধ্যে চলতে হয়। খাইতে হবে না এমন না, দরকার নাই এমন না, অনশট আমরাও দিয়ে রাখি। বিশ্বাস হচ্ছে না? তোমার কেমিস্ট্রির জন্য যে কয়টা লাগবে প্লে লিস্টের মধ্যে আসবে, আমি বলে দিলাম। এই 6টা চ্যাপ্টার পড়ে যাও, তোমাকে A+ না আসলে আমাকে এসব বইলো, এই 6টা চ্যাপ্টার জাস্ট। এখানে 6টা ক্লাস দেওয়া আছে, 6টা লেকচার দেওয়া আছে, প্লে লিস্টের ভিতরে ঢুকবা, এই প্লে লিস্টের মধ্যে ঢুকবা, আরে এই প্লে লিস্টের মধ্যে ঢুকবা, এই প্লে লিস্টের ভিতরে ঢুকবা, সবগুলা দেওয়া আছে তোমার জন্য, তোমাকে আলাদা করে কিচ্ছু দেখতে হবে না, পড়তে হবে না, হোয়াটএভার। যখন যেটা লাগবে সেটা করতে হবে ভাই। এরপরে আসো এই ওয়ান শট লাস্ট শটের নির্ভরশীলতা কমাও। হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমাকে তাহলে করতে হবে কি বলো তো? ওই এক ক্লাসে পরীক্ষার আগের রাতে না করে তুমি স্ট্র্যাটেজিক ওয়েতে আগাও। ওই যে বললাম ইবিআই বিজিএস কোন কোন চ্যাপ্টার কোন কোন আগাইতে হবে, এটার জন্য তুমি সুন্দর মতন রিভিশন প্রোগ্রামে যুক্ত হতে পারো। ধরো আমরা তোমাদের একেবারে শেষ সময়ে যে লাস্ট শট রিভিশন প্রোগ্রাম নিয়ে যাই, সেই প্রোগ্রামে যুক্ত হলে তোমার জন্য ওই ক্লাসগুলো কমপ্লিট করলে কমন আসতে বাধ্য। ওই ক্লাসগুলো যে সব কমপ্লিট করতে হবে এমনও বলতেছি না, যে যে সাবজেক্টে যা যা দেখাইছি সেটা কমপ্লিট করবা। দেখো আমি আসলাম তোমাদের এসএসসি প্রস্তুতির প্রথম অংশের ভিতরে, আসলে এসএসসি রিভিশন লাস্ট শট রিভিশন ব্যাচ, এলআরবির সাথে যুক্ত হলে
তোমার সকল পড়াশোনা ইনশাল্লাহ এসএসসি টেস্টের এবং বোর্ড পরীক্ষা পর্যন্ত যা কিছু লাগবে সব এখানে কমপ্লিট করে দেওয়া আছে। এখানে যুক্ত হও, এখানকার যা যা কিছু পড়তে হয়, যা যা কিছু পড়তে বলা হয়েছে, যেমনে যেমনে বলা হয়েছে কমপ্লিট করো। তোমার কমন আসতে বাধ্য, তুমি সঠিক উত্তর লিখে আসতে পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝাইতে পারছি। সো এই হচ্ছে তোমার জন্য এখানকার সাজেশন। এরপরে হচ্ছে মানসিক স্থিরতা। ভাই আমাদের একটু ঠান্ডা হওয়া লাগবে ভাই। ধীপ করে ফলাফল খারাপ হয়ে গেছে ভাই, এবং এই যে এই মানুষগুলো যারা আছে ভাই, এরা মানসিক অস্থিরতার কারণেই ভাই অনেকটা, ওদেরকে রং নাম্বার দেওয়া হয়েছে ভাই। এটা খালি ওর একার দোষ না, ওর দোষ আছে, ওর দোষকে আমি মিটিগেট করতেছি না, বাট মানসিক স্থিরতা লাগবে ভাই। যে যা করতেছে এগুলার পিছনে দৌড়ায়ও না। তোমাকে তোমার ফ্রেন্ড কমন করতেছে যে ভাই অমুক ভাই একটা অনশট আপলোড দিছে, ওখান থেকে হুবহু কালকে কমন আসবে, তুমি জাস্ট ওটার পিছনে দৌড়ায়ও না ভ্যান। নিজের উপর আস্থা রাখো, তুমি পড়াশোনা করছো, তুমি পড়াশোনা করতেছো, এবং এই আস্থা অর্জন করার একটা সিম্পলেস্ট টেকনিক বলি, তুমি পড়লা, ক্লাস কমপ্লিট করলা, নিজে প্র্যাকটিস করলা, তারপরে একটা সিম্পল এক্সাম দাও, আমাদের কোর্সের মধ্যেই আছে। আচ্ছা এক্সাম বাদ দাও, তুমি অন্য আরেকটা পাবলিকেশনের, আমাদের যেমন এসএসসি সাজেশন আছে, রিভিশন ম্যাটেরিয়াল আছে, তুমি রিভিশন ম্যাটেরিয়ালটা খোলো, যে সাবজেক্ট যে চ্যাপ্টার পড়ছো ওই চ্যাপ্টারের 10টা কোয়েশ্চেন দেখো, 10টা কোয়েশ্চেন দেখতে যাবা, তুমি বিশ্বাস করো 10টার ভিতরে 8টা তুমি উত্তর করতে পারতেছো। 8টা উত্তর করতে পারা মানে লেটার মার্ক। তার মানে তুমি যে পড়ছো এটার তো বিশ্বস্ততা আছে ম্যান, তোমাকে ওখানে যে হুবহু কামানোর জন্য কেন যেতে হবে? বুঝতেছো জিনিসটা, সিম্পল সিনারিওটা? তুমি যখন এতদিন করা পরিশ্রমকে ধীপ করে একটা জায়গাতে সেন্ট্রালাইজ করতেছো, প্রথম দিকে খুব ভালো লাগছে দেখতে, পরে যখন দেখো 26 ঘন্টা, বলতো কেউ এক হাত দিয়ে বল যে 26 ঘন্টা কমপ্লিট করতে পারা যায়? পরীক্ষার আগের রাতে আমার 24 ঘন্টা আগে মানে যদি দেয় 26 ঘন্টার ক্লাস, কেমনে কমপ্লিট করবো 2x স্পিডে? আশ্চর্য। মানে বুঝি আমরা সবই, বাট নিজেকে থামাইতে পারি না। সো সেটার জন্য নোটিফিকেশন অফ করা পর্যন্ত আমাদের অ্যাপ থেকে ক্লাস করবা, ক্লাস ডাউনলোড করে। আর অন্যদিকে মানে অন্য একটা সিঙ্গেল কোনো ডিস্ট্রাকশন তোমাকে শুতে আসতে পারবে না। বুঝা গেছে? আর পরীক্ষার আগের রাতের যে লাইভ ক্লাস, সেটা নিয়ে ওহ মাই গড, সেটা নিয়ে বললে আর কি বলবো। মাথায় রেখো যে পরীক্ষার আগের লাইভ ক্লাসটাতে তুমি যাচ্ছই, বা যারা আসতেছে ওদের পড়া হয়ে গেছে, মজা করতে হয়, যেটি সব থেকে ভালো পারবে পড়া হয়ে গেছে ওটি, না হলে হচ্ছে যেটি ফেল করবে ওটি। এই দুই ক্যাটাগরিতে থাকে, আর কেউ থাকে না। বুঝছো? যার পড়া লাগবে আমার তোর, বিশ্বাসই করি আমরা হচ্ছে এক্সটেন্সিভ, মানে কি বলবো, একেবারে মানে পিওর যারা বিশ্বাস করি হচ্ছে শুধুমাত্র পরিশ্রমে, তাদের ওই সময়টুকু পড়া দরকার ভাই। পরীক্ষার আগের রাতে লাইভ ক্লাস দেখা দরকার না। আশা করি বুঝছো। তোমার যা যাচ্ছে তা ফিরে আসবে না, এবং সেটা হচ্ছে ভাই সময়। এটা মাথায় রেখো। তুমি যে এখন ধরো দিনে টেস্ট পরীক্ষার আগে তোমার মিনিমাম টার্গেট থাকা হচ্ছে 10 আওয়ার্স স্টাডি টাইম, নিজে পড়ার টাইম ভাই। 8 থেকে 10, 8-এর নিচে আসাই উচিত না লিটারেলি। এবং এটার জন্য তোমার রুটিন লাগবে, রুটিন পাবলিশ করা আছে ম্যান। তুমি জাস্ট যদি যাও চ্যানেলের মধ্যে যাবা, এই প্রোগ্রামের ভিতরেও রুটিন দেওয়া আছে, এই প্রোগ্রামের মধ্যেও তোমার রুটিন দেওয়া আছে। তুমি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে যাও, ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে আসলা, ধরো চ্যানেলের মধ্যে এসে তুমি যদি এখানে সার্চ করো রুটিন, তারপরে 2027 তো না, এসএসসি 27 বেসিক্যালি, এসএসসি 27 এটা লিখে যদি সার্চ করো রুটিন, দেখো চলে আসছে তোমার রুটিন। বুঝছো? এসএসসি 27 টেস্ট এক্সামে টপ করতে এখন থেকে যে রুটিনে পড়া লাগবে, এখানে মানে এবারে ডিটেইলডে ব্যাখ্যা করে দেওয়া আছে কিভাবে তোমাকে পড়তে হবে। বুঝতেছো? তো সবটা দিয়ে দেওয়া আছে, তুমি জাস্ট যেটা করতে পারছো না সেটা হচ্ছে নিজেকে স্থির করে আগাতে পারতেছো না। কিসের অভাবটা ফিল করতেছো বলো তো? সবই তো দেওয়া আছে, কেন পড়তেছো না, কেন বুঝতেছো না, কেন এখনো যে বাইরে সময় নষ্ট করা বা আদার্স অন্য কোথাও সময় নষ্ট করতে মন চাচ্ছে? এমনটা কইরো না, ফিরে আসো, পড়াশোনা শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং 27 ব্যাচের মানুষজন 26 ব্যাচের যে ইনসাইটগুলো দিলাম সেগুলো মাথায় রেখো, এটা মাথায় রেখে পড়াশোনাটা শুরু করো, এবং শুরু করবা কাল থেকে, পরশু থেকে, এক বেলা পর থেকে, এখন না। এই ভিডিও শেষ, এই এক্ষুনি শুরু করবো, ইনশাল্লাহ পারবো। বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।